যদি 24-এ হাসিনা টিকে যেত, জামাত তো নিষিদ্ধ হয়েছিলই, পরবর্তী দল হিসেবে নিষিদ্ধ ইসলামের বাংলাদেশ। যে খেলাফতের এই ভারী বোঝা আমার সন্তান বহন করুক চায় না। তবে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে কোনো মেয়ে নাই কেন? মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তারা তো ইসলামী জামের চর্চা করতেন, সাইদ কুতুব সহ। লুঙ্গি পরিধান করাটাও কি পশ্চিমকে চ্যালেঞ্জ করার মানসিকতা? হ্যাঁ, অবশ্যই বলেই ফেলি। বিএনপি কে সম্ভাব্য ফ্যাসিবাদ না, আমরা আওয়ামী লীগকে থ্রেটও করিনি, এটা সত্য। থ্রেট করিনি কারণ আমার সেই সক্ষমতা নাই। এই দুই হিসাবের একই বেশ, কিন্তু তার মধ্যে হাসিনার সক্ষমতা বেশি ছিল, বিএনপির সক্ষমতা কম। বিএনপিতে 18 নির্বাচনে ভোট পাইছে, আসন পাইছে 33টা। না, আমরা বিএনপিকে দাওয়াত দিইনি। ওদের কাছে মানে মানবাধিকার কি, সমকামিতা। 2022-এর ডিসেম্বর পর্যন্ত বিএনপি সে আসনগুলো কন্টিনিউ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টিভির বিশেষ আয়োজন অদম্য বাংলাদেশে। বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থীদের ঐক্যের যে বাতাস বয়ে যাচ্ছে, সেই বাতাসে প্রাথমিকভাবে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাঝে একটি সমঝোতা অথবা ঐক্যের একটি বাতাস আমরা লক্ষ্য করছি, এবং সেই বাতাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিগত দিনের যে ভূমিকা ছিল কিংবা জামায়াত ইসলামীর বিগত দিনের যে ভূমিকা ছিল, সেই ভূমিকার কারণেই কিন্তু সাম্প্রতিক সময়ের তাদের যে সমঝোতা, সেই সমঝোতা অনেক বেশি আলোচিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, এ বিষয়ে কথা বলবার জন্য এবং সমসাময়িক নানা বিষয়ে কথা বলবার জন্য এই শুরুতে আমন্ত্রণ জানিয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক এবং ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জনাব শেখ ফজলুল করিম মারুফকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও স্বাগতম এবং ইনোভা টিভির দর্শক শ্রোতাদেরকেও স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। মারুফ, আপনি সমসাময়িক তরুণ পলিটিশিয়ানদের মধ্যে খুবই জনপ্রিয় পলিটিশিয়ান এবং অ্যাক্টিভিস্ট। আপনি ফেসবুকে প্রচুর লেখালেখি করেন এবং আপনি আপনাদের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সেটিরও কেন্দ্রীয় সভাপতি ছিলেন। সবকিছু মিলিয়ে আপনাকে নিয়ে তারুণ্যের মাঝে একটি ক্রেজ আমরা লক্ষ্য করছি। সে কারণে আমি প্রথমেই আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আপনার বেড়ে ওঠা এবং আপনার পড়াশোনা কিংবা আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু জানতে চাই। প্রথমে জানতে চাই যে আপনি আসলে কোথায় বেড়ে উঠলেন? আমার দেশের বাড়ি টাঙ্গাইলে, দাদা বাড়ি টাঙ্গাইল নাগরপুরে, কিন্তু আমার জন্ম এবং বেড়ে ওঠা হলো মোংলাতে। মোংলা মানে বাগেরহাট মোংলা। আব্বা এখানে চাকরি করতেন, ওখানে হেফস শেষ করছি। তারপরে আমি চিটাগাঙে পড়াশোনা করলাম। চিটাগাঙে 1 বছর শোনাইছি, তালিমুল ইসলাম মাদ্রাসাতে। হুজুর মারা গেলেন কয়েকদিন আগে। তো এরপরে জামিয়া দারুল মারিফে 3 বছর পড়াশোনা করা। তারপরে ঢাকায় আসা, ঢাকায় এসে জামিয়া শরিয়া মালিবাগে পড়লাম 3 বছর। তারপর দাখিল দিলাম মোংলাতে গিয়া। তারপরে আবার ভর্তি হইলাম জামিয়া কারিমিয়া আরাবিয়াতে। এরপরে ওইখান থেকে দাওরা শেষ করলাম, মাঝখানে ঢাকা থেকে আলিম দিলাম। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় 12 সেশনে ভর্তি হওয়া। তার মানে আপনি একই সাথে যখন আপনার কওমি মাদ্রাসার পড়াশোনা চলছিল, তখনই আপনি আলিয়া মাদ্রাসাতে দাখিল আলিম পরীক্ষা দিয়েছেন এবং সমান্তরালি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। কোন সাবজেক্টে? আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম। 12 সেশন। আমার হল ছিল সলিমুল্লাহ। আচ্ছা। যদিও থাকতে পারিনি, কারণ 12 সেশন তো বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে উত্তাল সময়গুলোর একটা। আচ্ছা। যখন ইসলাম পালন করাটাকে আক্ষরিক অর্থে হত্যাযোগ্য বানায় ফেলা হয়েছিল সেই সময়টাতে, ফলে আমি 1 রাত হলে ছিলাম, তারপরে হলে থাকা হয়নি। আচ্ছা, আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনি শেখ ফজলুল করিম মারুফ এবং আরেকজন শেখ ফজলে বাড়ি মাসুদ নামে সম্ভবত একজন আছেন। আপনাদের কি আসলে আত্মীয়তা সম্পর্কে? 2 ভাই, আমরা 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে মাসুদ ভাই, যিনি ফজলে বাড়ি মাসুদ ভাই, হলো 2 নাম্বার, আমি হলাম 4 নাম্বার। মানে আপনার আপন ভাই? আপন বড় ভাই। আচ্ছা আচ্ছা, আপনারা 2 ভাই মিলে ইসলামী আন্দোলনের শীর্ষ পদগুলো দখল করে আছেন? তা না, ভাইয়াও কেন্দ্রীয় সভাপতি ছিল ছাত্র আন্দোলনের 4 বছর। আমি ছিলাম 2 বছর। ভাইয়া এখন যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশে, আমি প্রচার সম্পাদক। সেটাই বলছি যে আপনি, আপনার বড় ভাই আগে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ছিল এবং তিনি আপনাকে পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি বানালেন। একটা মজার ব্যাপার আছে। আমি যখন, আমাদের এখন জানেন ছাত্র আন্দোলনে কর্মী হইতে হয়, মুবাল্লিগ প্রত্যাশী হইতে হয়, মুবাল্লিগ হইতে হয়। আচ্ছা। তো মুবাল্লিগ হওয়াটা বেশ শক্ত একটা পরীক্ষা দিয়ে দিতে হয়। তো আমি যখন মুবাল্লিগ হচ্ছিলাম, তখন ভাইয়া কেন্দ্রীয় সভাপতি। আচ্ছা। 3-4 বার আমাকে মুবাল্লিগ থেকে, পরীক্ষা থেকে রিজেক্ট করা হয়েছে, মুবাল্লিগ হতে পারছিলাম না। এরপরে ভাইয়ার পরবর্তী সভাপতি বরকতুল লতিফ ভাই, তার সময় গিয়ে আমি ছাত্র আন্দোলনের মুবাল্লিগ হতে পারছি। ফলে আমাদের সংগঠনে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা তিনি আব্দুল্লাহ ইবনে ওমরকে যে কারণে তিনি খেলাফত দায়িত্ব চান নাই, যে খেলাফতের এই ভারী বোঝা আমার সন্তান বহন করুক চায় না, আমাদের সংগঠনে সেটা ছিল। ভাইয়া খুব করে চাইতেন আমি যেন পরবর্তীতে দায়িত্বে না আসি। আচ্ছা। কিন্তু একটা ঐতিহ্য তো আছেই, ভাইয়া দেখানো পথ তো আছে, আর আমিও সংগঠনে সিরিয়াস ছিলাম। আচ্ছা, আপনাদের সংগঠনে তাহলে কি প্রাথমিক যে স্টেজ সেটি হচ্ছে মুবাল্লিগ? না, প্রথম হলো সদস্য, আচ্ছা, তারপরে কর্মী, তারপর মুবাল্লিগ প্রত্যাশী, তারপর মুবাল্লিগ। তার মানে আপনি ছাত্র সংগঠনে ঢুকলেন কত সালে? আমার বাবা তো চরমনার মুরিদ ছিলেন, ফলে আমি যখন হেফস পড়ি তখনই আমি আসলে ছাত্র আন্দোলন সদস্য হয়েছিলাম। আচ্ছা। এরপরে পর্যায়ক্রমে কর্মী হয়েছি হলো জামিয়া শরিয়া মালিবাগে যখন আসছি, তখন আনুমানিক কত সালের দিকে? 6। আচ্ছা। এরপরে মুবাল্লিগ প্রত্যাশী হওয়া 7-8-এ,
এরপর মোবাইল লীগ হয়েছি হলো আমি 11তে মোবাইল লীগ হয়েছি। আর কেন্দ্রীয় সভাপতি? আর 12তে 13তে গিয়ে আমেলায় ঢুকলাম। আর কেন্দ্রীয় সভাপতি ছিলাম হলো 18, 19, 20। আচ্ছা, আমেলাটা কি? কেন্দ্রীয় আমেলা আমাদের, মানে আমাদের মজলিসের শুরা, এরপর এটা কি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ? নির্বাহী পরিষদে কেন্দ্রীয় আমেলা বলি আমরা। আচ্ছা আচ্ছা। তো ওইটাতে আমি 8 বছর এখানে ছিলাম, 13 থেকে 20। আচ্ছা, রাজনীতির বৃহৎ মঞ্চে আপনি কবে প্রবেশ করলেন? আমি ছাত্র সংগঠন থেকে বের হওয়ার পরে 20-এ আমার শ্রমিক নিয়ে কাজ করার একটা শখ ছিল। আমি শ্রমিক আন্দোলনে যোগ দিছিলামও। আচ্ছা। পরে পেশা হুজুর সেটা না করলেন। তো ওর পরের বছর কমিটি হইলো 1 বছর পরে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য গবেষণা সম্পাদক হিসেবে তখন দায়িত্ব পাই। আচ্ছা। এরপরের বছর পরের সেশনে সহপ্রচার, এরপরের সেশনে আর কি এখন প্রচার দায়িত্ব পালন করছি। আচ্ছা, মারুফ ভাই, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমরা উত্তাল বলি তাহলে সেটিও বলা যায়। এবং ইতিমধ্যে আপনাদের যে ছাত্র সংগঠন তারা একটি প্যানেল তারা ঘোষণা করেছে। আমরা সেখানে দেখতে পাচ্ছি যে 3 জন মেয়ে সদস্য আছে। আপনাদের ছাত্র আন্দোলনে মেয়ে সদস্যদের অংশগ্রহণকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই পজিটিভ অর্থে, ইতিবাচক অর্থে। কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখছি যে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ইসলামের ইতিহাসে নারীদের, ইসলাম জ্ঞানগত ইতিহাস বলেন, রাজনৈতিক ইতিহাস তো আসলে তা না, কারণ ইসলামের যে রাজনৈতিক ইতিহাস যেটা, সেটা ইসলাম সমর্থিত রাজনৈতিক ইতিহাস না। নিশ্চয় জানেন যে উমাইয়া, আব্বাসী খেলাফত এটা ইসলামের আদর্শমান না, কিন্তু ইসলামের যে জ্ঞানগত ধারা যেটা সেটা আদর্শমান। সেই জ্ঞানগত ধারায় কিন্তু মহিলাদের, নারীদের ভূমিকা অত্যন্ত বেশি ছিল। সুলাইমান নদভী হাফিজাহুল্লাহ তিনি একটা বই লিখেছেন বোধহয় 1000 মুহাদ্দিসের বই নেম। তো আমরা মনে করি যে ইসলামী মুহাদ্দিসের নাম নিয়ে আমরা মনে করি যে ইসলামী রাজনীতি, ইসলামী সমাজ, সব জায়গায় নারীদের একটা ভূমিকা থাকা উচিত। আমরা সেভাবে নারীদেরকে সম্পৃক্ত করি। ইসলামী বাংলাদেশও করে, ছাত্র আন্দোলনও করে। তবে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে কোনো মেয়ে নাই কেন? প্রশ্ন ওইভাবে না করে, মেয়েদের পরিধি আলাদা, আমাদের পরিধি, ছাত্র আন্দোলনের পরিধি আলাদা। মেয়েরা যারা কাজ করতেছে তারা ছাত্র আন্দোলন হয়ে কাজ করতেছে, তারা আলাদা একটা প্ল্যাটফর্মে তাদের মতো করে তারা কাজ করতেছে। সেই প্ল্যাটফর্মের কি নাম? আমরা এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা শাখা একটা আছে, সেটা, এর বাইরে অনেকগুলো সংগঠন কাজ করে। সেটা এখন মানে আরো সময় আসে নাই সেটাকে প্রকাশ করার জন্য। তার মানে আপনাদের মেয়েরা, বিশেষ করে ছাত্র অঙ্গনে যে সকল মেয়েরা কাজ করছে, সেই প্ল্যাটফর্মটি এই মুহূর্তে আপনি প্রকাশ করতে চাচ্ছেন না? কারণ অনেকগুলো, বাংলাদেশের রাজনীতি হাসিনার পরে অনেকটা ভালো হয়েছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি এখনো বদলায় নাই, ট্যাগিং এর রাজনীতি এখনো বদলায় নাই। তো আমাদের মেয়েদেরকে আমরা এখনো সেই কলুষিত রাজনীতির ঝুঁকির মুখে ফেলতে চাই না। তো সেজন্য তাদের মধ্যে দাওয়াতি কাজ করতেছে, তারা করুক, সেটা আমরা হয়তো আরো পরে প্রকাশ করবো। মারুফ ভাই, আপনি ফেসবুকে খুবই জনপ্রিয় একজন অ্যাক্টিভিস্ট, আপনি লেখালেখি করেন। আপনার ফেসবুকের বাইরে কি আপনার লেখালেখির কোনো অভিজ্ঞতা আছে? ফেসবুকে আমি এখন দলের প্রচার সম্পাদক, দলের সব বিজ্ঞপ্তি আমার লিখতে হয়। এর বাইরে একটা পাঠচক্র আমরা করতাম, সেখানে কিছু লেখালেখি। আর পিশাব চরমনায় রাজনৈতিক দর্শন নিয়ে একটা ছোট্ট পুস্তিকার মতো এটা লিখছিলাম, এটা এখনো বাজারে পাওয়া যায়। সেখানে পিশাব চরমনাইকে তার রাজনৈতিক দর্শনটা কি, আপনারা জানেন তো যে রাষ্ট্র ব্যবস্থা যেটা হলো মানে জাতিরাষ্ট্র, সেখানে একটা হলো পোস্ট ইসলামিজম আর হলো ইসলামিজম। তো মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তারা তো ইসলামিজমের চর্চা করতেন, সাইদ কুতুব সহ। শাইখ রহমতুল্লাহ আলাইহি মানে পিশাব চরমনায় তিনি পোস্ট ইসলামিজমে চলতেন। তো উনি এই নাম দিয়ে হয়তো করতেন না, কিন্তু উনি যে কাজগুলো করতেন সেটা পোস্ট ইসলামিজমের সাথে যায়। তো ওনার যে চিন্তা ধারা, কর্মকৌশল, সেটাকে আসলে এখানে তুলে ধরা হয়েছে, সেটা আছে। আচ্ছা, মারুফ ভাই, আমি একটু ভিন্ন দিকে আসি। সেটি হচ্ছে যে আমরা দেখি যে আপনাদের ইসলামী আন্দোলন বলি বা ইসলামী ছাত্র আন্দোলন বলি, সেখানে আপনি যে ড্রেসে আছেন, অর্থাৎ এই যে জুব্বা পরিধান করে আছেন, এটা কি ইসলামী আন্দোলনের কোনো ড্রেস কোড? এই দল করতে হলে এই পোশাক পরতে হবে? এটা আমি একবার এক সময় জব দিছিলাম। সেটা হলো যে ইসলামী আন্দোলন করতে গেলে পোশাক তো নাই, মানে পোশাকের কোনো বাধ্যবাধকতা অবশ্যই নেই, এমনকি ধর্মের বাধ্যবাধকতাও নাই। একজন হিন্দুও সেও ইসলামী বাংলাদেশ করতে পারে, তাকেও কি জুব্বা পরতে হবে? না, পড়তে হবে না। বললাম না, পোশাকের বাধ্যবাধকতা একেবারেই নাই। আচ্ছা, তাহলে আমরা পড়ি কেন? এটা কয়েকটা কারণে পড়ি। একটা হলো যে পোশাক, এটা শেয়ার ইসলামের অন্তর্ভুক্ত প্রায়। আচ্ছা, আমি প্রায় বলছি কারণে আমি এটাকে দলিল নস দিয়ে আমি সাবিত করার ধাপের দিকে যাইতে চাচ্ছি না সেটা। এবং আপনি জানেন যে ফ্রান্সে ইসলাম নিষিদ্ধ না, কিন্তু হিজাব নিষিদ্ধ। কারণ কি? কারণ হিজাব পরে যখন হাঁটে, সে যাই করুক না কেন তার ইসলাম আইডেন্টিটিটা সে প্রকাশ করে চলতেছে। তার মানে কি, পোশাকের একটা সবসময় একটা বার্তা পোশাক বহন করে। তো আমরা চাইছি যে ইসলামী রাজনীতি করছি, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাইছি, তো আমাকে দিয়েই যেন সবসময় ইসলামটা হাজির থাকে, আমাকে দেখলেই যেন মানুষ ইসলামী নেতৃত্ব হিসেবে মনে করে। এবং বিষয় দেখবেন যে বর্তমান পশ্চিমা সংস্কৃতি সেটা একটা নির্দিষ্ট ড্রেস কোডে তারা প্রায় বাধ্য করে। যেমন ধরেন
বাংলাদেশে অনেকগুলো ক্লাব আছে যে ক্লাবে লুঙ্গি পরে ঢুকতে পারবেন না। শুটেড বুটেড হওয়া মানে স্মার্টের মানদণ্ড কি? শুটেড বুটেড হওয়া। তার মানে পশ্চিমারা একটা নির্দিষ্ট ড্রেস কোড কিন্তু প্রতিষ্ঠা করে ফেলছে। এই ড্রেস কোডের বাইরের সবাইকে তারা আনস্মার্ট, গেও বা গ্রহণযোগ্য না এরকম তারা করে ফেলছে। তো সেটার মোকাবেলায় তো এখন আমি কি করব? আমি কি ওদের মতো শুটেড বুটেড হয়ে তাল মিলাবো? না, আমি চাইছি যে আমরা ইসলামী রাজনীতি করি, আমার পোশাকটাকে আমি ধারণ করে সামনে আগাবো। এটা আসলে একটা জাতিত্ববোধ, এটা আত্মমর্যাদার প্রশ্ন। সেই জায়গা থেকে আমরা জুব্বা পরি, আমাদের দলে যারা নেতৃত্বে আসেন তারা সেটা পড়েন। এটা নৈতিক এক ধরনের বোঝাপড়া এবং জ্ঞানগত বোঝাপড়া এবং পশ্চিমকে চ্যালেঞ্জ করার একটা মানসিকতা থেকে আমাদের নেতৃত্ব সবসময় এটা পড়েন। লুঙ্গি পরিধান করাটাও কি পশ্চিমকে চ্যালেঞ্জ করার মানসিকতা? হ্যাঁ, অবশ্যই। এটা হলো কি, আপনি জানেন স্ট্রাকচারালিজম আর পোস্ট স্ট্রাকচারালিজম আছে, মানে আধুনিকতা উত্তর আধুনিকতা, যেটা আধুনিকতা সবকিছু যুক্তি দিয়ে চলতে হবে। এখন লুঙ্গি পরা যাবে না কেন? আচ্ছা, তো আমাদের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তিনি কিন্তু সব জায়গায় লুঙ্গি পরে যান। আচ্ছা, এটা তিনি একটা বার্তা হিসেবে নেন যে লুঙ্গি এটা আমাদের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, আমরা লুঙ্গি পরে আসছি, এখন লুঙ্গি পরা যাবে না কেন? প্যান্ট পরতে হবে, পায়জামা পরতে, এটা কই আছে? আমি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন। এবং সবচেয়ে বড় কথা হইলো আমি কি পরবো এটা আপনি চাপাইতে পারেন না। সেটাকে ভাঙার জন্যই আমাদের বর্তমান নায়েবে আমির সবসময় লুঙ্গি পরেন। আমরা এই পোশাক ফরহাদ মজহারকেও কিন্তু আমরা লুঙ্গি পরিধান করতে দেখি। মানে যারাই ধরেন যে পশ্চিমটা শুধু সভ্যতা এবং খুবই বাজে ধরনের সভ্যতা, যারা মানুষকে সবকিছুকে তারা আইডেন্টিফাই করে দেয়, সবকিছুকে নির্দিষ্ট করে ছকে ফেলে দেয়, সেই ছকটাকে যারা ভাঙতে চান তারা কিন্তু এই পোশাকটাকে খুব গুরুত্ব দেন। তো আমরা সেই ধারণা থেকেই পোশাকটাকে খুব গুরুত্ব দিই, যে জুব্বা পরা, টুপি পরা, সবসময়। আপনি যেটা বলছেন যে নির্ধারণ করে দেওয়া বা একটা ছকে ফেলে দেওয়া, ইসলামও তো আসলে মানুষকে একটা ছকে ফেলে দেয় বা তার জন্য অনেক কিছু নির্ধারণ করে দেয়। এক্ষেত্রে আমি যখন দারুল মারিফে পড়তাম, আমাদের সুলতান জক নদফি রহিমাহুল্লাহ মারা গেছেন, তিনি সবসময় একটা কথা বলতেন যে শার্ট প্যান্ট পরা কোনোভাবে নাজায়েজ না। মানে কোনো পোশাককেই কয়েকটা নির্দিষ্ট, যে পোশাকে টাইট ফিট হয়ে গেছে, বডি দেখা যায়, এটা বাদে কোনো পোশাক নাজায়েজ না। কিন্তু আমি জুব্বা পরছি, কিন্তু আমি ইসলামকে বোঝা যায় সেই মানের পোশাক পরছি, ফলে ইসলাম কাউকে ছকে ফেলে না, না পোশাকের ক্ষেত্রে, না কথার ক্ষেত্রে, না ভাষার ক্ষেত্রে ছকে ফেলে না। আচ্ছা, আপনি তো দারুল মারিফে পড়েছেন, সেটি চট্টগ্রামে অবস্থিত। আর চট্টগ্রাম, সেখান থেকেই বেসিক্যালি হেফাজতে ইসলামের উত্থান, বা হেফাজতে ইসলামের আমরা যদি বলি যে মাদার ইনস্টিটিউশন বাংলাদেশে, তাহলে সেটি দারুল উলুম যেটি হাটহাজারী, সেটি। কিন্তু আপনার দলের সাথে হেফাজতে ইসলামের কিন্তু একটি দূরত্ব আমরা লক্ষ্য করছি, এটার কারণ কি? আসলে দূরত্ব ছিল একসময়, এখন নাই। দূরত্বের কারণে আসলে লক্ষ্যটা কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই প্রতিষ্ঠার সময় থেকেই আমরা বাংলাদেশে মূল ধারার একটা বৃহৎ রাজনৈতিক শক্তি হতে চাইছি, আমরা কোনো প্রেশার গ্রুপ হতে চাইনি। এখন দুইটার এই লক্ষ্য পার্থক্য হওয়ার কারণে অনেক ইস্যু যেটা আপাতত গুরুত্বপূর্ণ, কিন্তু এই জায়গায় আমি রিয়েক্ট করলে আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা ক্ষতিগ্রস্ত হবে, এমন জায়গায় আমরা রিয়েক্ট করি নাই, করলেও ওই স্টাইলে রিয়েক্ট করতে চাইনি। এই চিন্তাধারা এবং উদ্দেশ্যগত পার্থক্যের কারণেই কোনো কোনো কর্মসূচিতে আমাদের সাথে হেফাজত ইসলামের এক ধরনের পার্থক্য তৈরি হয়েছিল। কিন্তু আপনাদের আগে প্রতিষ্ঠিত অন্যান্য পলিটিক্যাল পাওয়ার যেগুলো আছে ইসলামিক, তাদের সাথে তো হেফাজতের সখ্যতা ভালো ছিল। মানে ওই যে পার্থক্যটা এখানে, যেমন ধরেন আপনাকে বলি 2013 সালের একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের সাথে খুব ধরনের সমস্যা তৈরি হয়েছিল। আমাদের তখন বোঝাপড়াটা ছিল যে ওই সময় যদি আমাদের সব শক্তিও যদি আমি শাপলা চত্বরে নিয়ে যাই কি হবে? আমাদেরকে আমরা তৎকালীন আওয়ামী লীগ সরকার ফেলে দিতে পারতাম, ফেলে দিলাম, তারপরে ফেলে দেওয়ার পরে কি ক্ষমতাটাকে আমার কাছে যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে? আমাদের বোঝাপড়া ছিল, আপনার কাছে না গেলেও আপনাদের কাছে তো যেতে পারত, আমাদের কাছে আসতো না। আপনি আজকে বাস্তবতা স্বীকার করেন, দেখেন ওই সময় ক্ষমতার পালাবদল হইলে সেই ক্ষমতা আমাদের কাছে আসতো না। এবং 24-এর ক্ষমতা কি মানে আমাদের বলতে আমি যেটাকে যে বর্গ থেকে আমি বর্গায়িত করছি, বর্গের কাছে আসছে না। 24-এর পরও সেটা গেছে কার কাছে? একটা কথিত সুশীলদের কাছে, পশ্চিমের কাছে, একদল আদর্শ মানুষের কাছে। আছে ডক্টর ইউনূস সাহেবের আমরা প্রশংসা করি, সমর্থন করি, কিন্তু ডক্টর ইউনূসের বর্গটা কি এটা মানে আমাদের বলতে যে বর্গটা বুঝি সেই বর্গের না। কিন্তু 24-এ কিন্তু তাও যাইতো না। 24 এটা পুরোপুরি বিএনপির কাছে যাইতো। এখন আমি রক্ত দিয়ে 13-তে আমি আর রক্ত দিয়ে কেন আমি বিএনপির ক্ষমতা আনবো? তো সেজন্য আমরা এই জায়গায় ওই পরিমাণ তাহলে অ্যাটলিস্ট ফ্যাসিবাদ তো এত শক্তিশালী হতে পারতো না যদি আপনারা তখন দেখেন এই জায়গাতে আলোচনা আরো গভীরে যাওয়া লাগবে। আজকে বলেই ফেলি, বিএনপি কে সম্ভাব্য না ফ্যাসিবাদ না। 2000 মানে আওয়ামী লীগের জন্ম কেমনে আমরা আজকে একা করে গালাগালি করি, কিন্তু তার আগে যে 2006 যে ঘটনাটা হইলো, বিচারপতি বয়স বাড়ানো, সেটাকে আসলে আইডেন্টিফাই করবেন না? বাংলাদেশের 54 বছর যে রাজনীতি, সেটা কিন্তু ফ্যাসিবাদী রাজনীতি কিনা? ফলে চরিত্রগত দিক থেকে বিএনপির এক নেতা বলছেন জিব্বা কেটে ফেলবেন, আমারটা কেটে ফেলুক, নৌকা ধানের শীত, দুই সাপের একই বিষ করা তো সর্বাঙ্গে সত্য। এই দুই সাপের একই বিষ, কিন্তু তার মধ্যে হাসিনার সক্ষমতা বেশি ছিল, বিএনপির সক্ষমতা কম।
সেজন্য বিএনপি হাসিনা হয়ে ওঠে নাই। দেখেন এখন সংস্কার ক্ষেত্রে কি হচ্ছে, আপনি এনসিসিটা কোনোভাবে গঠন করে দিলেন না, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান কি নিয়োগ হবে এটা কোনোভাবে আপনি ছাড়লেন না, কেন ছাড়লে ক্ষতিটা কি? আপনি যদি জনগণের ক্ষমতায়ন চান তারা ছাড়তেন না, তারা ছাড়বেন না কেন? আমিও সেই সময় রাখতে চাই যে সুযোগ পেলে আমি ফ্যাসিবাদী হয়ে উঠবো। তো এই যখন বাংলাদেশের বড় দুজন রাজনৈতিক চরিত্র, তখন আমি রক্ত দিয়ে আমি কাকে প্রতিষ্ঠা করবো কাকে নামাবো? সেজন্য এই মানে প্রশ্ন যেখানে আসছে যে হেফাজতে আমাদের পার্থক্যটা কোথায়, মানে এই সমস্ত কারণে আমরা হেফাজতে অনেকগুলো কর্মসূচির সাথে তারা যেভাবে আমাদেরকে চাইছে আমরা সেভাবে আমরা মানে সক্রিয় হতে পারিনি। আজকের দিনে কি হেফাজতের সাথে আপনাদের এখন আমাদের সেটা নাই, এখন একেবারেই দূরত্ব নাই। এখন হেফাজত নেতৃবৃন্দের সাথে খুবই ঘনিষ্ঠ, আমাদের 4 দলীয় একটা সমঝোতা চলতেছে 4টে ইসলাম দলের মধ্যে, তার সবাই কিন্তু হেফাজতের নেতৃবৃন্দ আছেন। আচ্ছা, তো এখন একেবারেই দূরত্ব নেই। সমঝোতা 4টে ইসলামী দলের মধ্যে কেন, বাকিগুলো নয় কেন? বাকি ইসলামী দল তো নাই তো আসলে, ইসলামী দল মাত্র 4টা। আপনি দেখেন না, মানে 2টা খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি, জমিয়তুল উলামা ইসলাম, এর বাইরে আর কোথায়? খেলাফত আন্দোলন মানে সত্য কথা স্বীকার করতে গেলে তাদের কি আসলে রাজনৈতিক ভাবে তাদের শক্তি কি আসলে আছে? সবাই যার যার অঙ্গন থেকে কাজ করছে না, কিন্তু আসলে খেলাফত আন্দোলন এখন আসলে ফাংশন করে না। আপনি কেন্দ্রীয় কমিটির মিটিংও কতদিন হয় আমি জানি না। হ্যাঁ, এরবার ইসলাম ঐক্য জোট আছে, সাকাওয়াত রাজি সাহেব আসছেন, ওনাদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের আছে। ইনশাআল্লাহ আমাদের যে বৃহত্তর যে বোঝাপড়া সমঝোতা, সেখানে ইনশাআল্লাহ ইসলাম ঐক্য জোট থাকবে। আচ্ছা, জামায়াত ইসলামীর সাথে আপনাদের বিগত দিনে আমরা দেখেছি যে অনেকটা সাপে নেউলের সম্পর্ক ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে, আমি এখানে প্রথমে বলি, প্রথমত সাপে নেউলের সম্পর্ক কখনোই ছিল না। মানে একটা নজিরও নাই যেখানে জামাত ইসলামের কারো মাথা আমি ফাটাইছি, আমরা ফাটাইছি, বা আমাদের মাথা তারা ফাটাইছেন, একটা জায়গায়ও কেউ কাউকে বাধা দিচ্ছে সেটা হয়নি। ফলে আমাদের মধ্যে যে সাপের সম্পর্ক দেখানো হয়, এটা আমি মনে করি পশ্চিমের এবং আমাদের বিরুদ্ধ যারা তাদের একটা পরিকল্পিত প্রজেক্ট। আমি সবসময় বলি আমাদের হুজুররা বা জামাতের নেতৃবৃন্দ সবাই একটা ওয়াজে তার 90 মিনিট 100 মিনিট কথা বলেন, সেখানে 2 মিনিটে একটা কথা হয়তো বলছেন, সেটাকেই বড় করে ফুলাইভাবে দেখানো হচ্ছে। ফলে আমাদের মধ্যে কখনোই সাপের সম্পর্ক ছিল না। তবে এখন যে ধরনের সম্পর্ক সেটাও ছিল না। কেন? আপনি জানেন ইসলাম 1400 বছর আগে আসছে, পৃথিবী যদি থাকে আরো 1400 বছর যাবে। ফলে ইসলামে প্রচুর বৈচিত্র্য বিস্তৃতি ইসলামে দিয়ে রাখছে, অনেকগুলো থট অফ স্কুল অফ থট রয়েছে। তো জামাত ইসলাম একটা স্কুল অফ থটে চলতেন, আমরা আরেকটা স্কুল অফ থটে চলতাম। হ্যাঁ, এটিকে বিভেদ না বৈচিত্র্য, আমি বলবো বৈচিত্র্য। এখন যদি দুইটাকে একই স্রোতে মিলাইতে চায় কেউ, এটা তার এক ধরনের ফ্যাসিবাদ। এটা ইসলাম তো অনুমোদন করছে, তো আপনি এক মিলতে হবে না, যার যার স্রোতে সে চলেন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, সেখানে দুই স্রোত যদি অন্তত রাজনৈতিক ক্ষেত্রে এক জায়গায় হই, আমরা ভালো ফল পেতে পারি। এক জায়গায় হইছি, আগামী যদি মনে হয় যে না আমরা দুইজন দুই জায়গায় গেলে ভালো হবে, দুজন দুই জায়গায় যাব। এখন তারপর বলে কিছু কথা তো আছে, আমি জামাত সম্পর্কে শক্ত কথা বলছি, জামাতের কেউ আমার শক্ত কথা বলছে, আসলে এটা শক্ত কথা না। স্কুল অফ থট তারটা কেন আলাদা, আমারটা কেন আলাদা, তারটা কেন সে করবে, আমারটা কেন আমি করব, এটা বলতে গিয়া বোঝাইতে গিয়া উপস্থাপনা কেউ হয়তো শক্ত কথা বলে ফেলছে, কিন্তু এটা একেবারে বিরোধ না। মারুফ ভাই, আপনি বারবার পশ্চিমের কথা বলছেন, এই যে আমাদের সাথে যে বিরোধিতা দেখানো হয়েছে বা আনুষঙ্গিক বিষয়গুলোতে আপনি পশ্চিমকে বারবার টেনে আনছেন, এখানে কি ভারতীয় কোনো ষড়যন্ত্রের গন্ধ আপনি পান না? কেন? এখানে কি শুধু পশ্চিমেই ষড়যন্ত্র করেছে জামাত এবং আপনাদের মধ্যে? ভারত এমন একটা দেশ যাদের এই চিন্তা দর্শন দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র করার সক্ষমতাই নেই। এরা হলো ধরেন বাগড়া দেয়। হ্যাঁ, তো আর আমরা এখানে কথা বলছি যে দীর্ঘমেয়াদী যে চিন্তাগত দর্শনগত সংস্কৃতিগত, এই জায়গায় বাগড়া দেওয়ার ক্ষমতা আসলে ইন্ডিয়ান নাই। ফলে ইন্ডিয়া প্রশ্ন আসছে না। ইন্ডিয়া দেখেন ভারতের আওয়ামী লীগ সময় যেটা করছে, এটা মানে ছেঁচড়ামি ছাড়া আর কি। কিন্তু জনপরিসরে কিন্তু এই ধরনের একটি কথা আছে যে ইন্ডিয়ার সাথে আপনাদের একটি ভালো সম্পর্ক ছিল। এখন এটা কি বাংলাদেশের মানুষ সবসময় বাইনারিতে অভ্যস্ত, এখানে আবার পশ্চিম কেটারি, পশ্চিমে কিন্তু বাইনারি, আমাদের যে কম্পিউটার সবকিছু চলে সেটা কিন্তু 0 এবং 1, কারণ সবকিছু বাইনারি দিয়ে চিন্তা করে। কারণ হয় আপনি মানে বিএনপির পক্ষে অথবা আপনি আওয়ামী লীগের পক্ষে, কিন্তু এর বাইরে যে অবস্থান হইতে পারে সেটা তো ব্যাপার। হ্যাঁ, আমরা বিএনপির জোটে আমরা কখনো ছিলাম না, একই সাথে সাথে আমরা আওয়ামী জোটে কখনো ছিলাম না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত 15-16 বছরে আওয়ামী লীগের সাথে একসাথে বসে চা খাই সেটার সাথে এটা বন্ধ হয়নি। আচ্ছা, যখন কখনো বসছি সাথে আরেকজন বিএনপি নেতৃবৃন্দ আমরা সাথে নিয়ে বসছি, তাহলে ওই সময় আমরা, কিন্তু আওয়ামী লীগের সাথে একটা ভালো সম্পর্ক তো আপনাদের কখনো ভালো সম্পর্ক ছিল না, আমরা আওয়ামী লীগ এড়িয়ে চলছি। এই যে গত 15 বছরে আমরা দেখেছি বিএনপি জামায়াত থেকে শুরু করে গণ অধিকার পরিষদ পর্যন্ত, ছোট থেকে ছোট পার্টি পর্যন্ত বিভিন্ন ভাবে নিগৃহীত হয়েছে। হ্যাঁ, আমাদের নেতৃবৃন্দ নিগৃহীত হয়েছে। আমাদের ছাত্র আন্দোলনের আমার 2 জন আগে কেন্দ্রীয় সভাপতি, তার সেখানে 6-7 জনকে নিপীড়ন করা হয়েছে। আমরা প্রচুর নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু আমরা কৌশলগত কারণে সেই নিপীড়নটাকে বড় করে তুলি নাই,
আপনি আমাকে থাপ্পড় একটা দিলেও চুপ করে বসে আমি আমার কাজ করে গেছি। কেন জানেন? বাংলাদেশে নৌকা ধান দুইটা মার্কা প্রতিষ্ঠিত। গ্রামগঞ্জের মানুষ মূর্খ অমূর্খ, প্রধানমন্ত্রী হাসিনার নাম জানে, নৌকার নাম জানে। এর মাঝখানে হাত পাখা একটা মার্কা মানুষের মনে মনে ঢোকানোর একটা পলিসি আমাদের ছিল। সেজন্য আওয়ামী লীগের অনেক অত্যাচার, অনেক নিপীড়ন, অনেক বাধা আমরা খায়ওয়ান ভাব করে এসেছি। বলে থাপ্পড় দিছে রামপুরা থানা, চুপ করে আসছি। কেন? বলে এটা যদি হাউকাউ করি তাহলে খিলগাঁও থানার মানুষজন জানবে যে হাত পাখাকে সাথে আওয়ামী লীগের গ্যাঞ্জাম হয়ে গেছে, খিলগাঁও থানা বাধা দেবে। সেজন্য এই থাপ্পড়টা আমি চুপ করে বসে হজম করে গেছি, যাতে করে খিলগাঁও থানায় ভালো করে কাজ করতে পারি। সেজন্য আওয়ামী অনেক নির্যাতন আমরা চুপ করে মেনে নিছি। দ্বিতীয় কথা হলো, আমরা আওয়ামী লীগকে ওইভাবে থ্রেটও করিনি। এটা সত্য, থ্রেট করিনি। কেন? কারণ আমার সেই সক্ষমতা নাই যে আওয়ামী লীগকে এখন আমি ফেলে দিব, সেই সক্ষমতা আমার। আপনার থেকে ছোট দলও কিন্তু থ্রেট করছে, তারা হয়তো তাদের মতো করে লাভ করছে, কিন্তু আমি আমার মতো করে লাভ করতে চাইছি। দেখেন, বাংলাদেশের রাজনীতি আজকে 54 বছর স্বাধীন দেশ, কয়টা সংগঠন একেবারে তৃণমূলে পৌঁছে যেতে পারছে? জামাত ইসলাম অনেক আগের সংগঠন, আওয়ামী লীগ অনেক আগের সংগঠন, বিএনপি পেরেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 87-তে জন্ম, আমরা দল হিসেবে ফাংশন করা শুরু করলাম 2008 থেকে। তার আগে কিন্তু আমরা জোটের অংশ হিসেবে ফাংশন করতাম। আপনি 92, 91 ইলেকশন বলেন, 96 ইলেকশন বলেন, 2001 ইলেকশন বলেন, 2008 থেকে আজকে কত 24, মাত্র কয় বছর হয়? 16 বছর। 16 বছর কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ একেবারে গ্রামে গঞ্জে ইউনিয়ন পর্যন্ত কমিটি পর্যন্ত আছে। এটা কথা না, নির্বাচনের তাগিদে ওয়ার্ড কমিটি সবগুলো হয়তো সক্রিয়, খুব পাওয়ারফুল না, কিন্তু ওয়ার্ড কমিটি পর্যন্ত আছে। এই যে দলকে একেবারে তৃণমূলে বিস্তৃত করতে পারা, এবং ইসলামী রাজনীতি হিসেবে ধরেন ইসলামী বাংলাদেশকে তো একটা পিলারি ভিত্তিক সংগঠন ধরা হয়, কমভিত্তিক সংগঠন। এখনো বিবিসির মতো সংবাদ মাধ্যম তারা আমাদেরকে কমই বর্গায়িত করে রাখে, এদের মূর্খতা থাকুক। কিন্তু এরকম একটা সংগঠন একেবারে তৃণমূলে আমরা নিয়ে যেতে পারছি, এটা গণসংগঠন রূপান্তরিত করতে পারছি। এর জন্য কিন্তু আমাদের অনেক জায়গাতেই ছাড় দিতে হয়েছে, অনেক জায়গাতে আমাদের কৌশল অবলম্বন করতে। সেই একটা কৌশল কি, যে আওয়ামী লীগের কে থ্রেট করে আমি আওয়ামী লীগকে আমি উস্কাই দিতে চাইনি। আওয়ামী লীগের থাপ্পড়টা দিলেও আস্তে করে মাথা নিচে করে চলে এসে আমি আমার কাজটা আমি চলে গেছি। 24-এ এসে যখন দেখা গেল যারা এবার সম্মিলিতভাবে নামলে আওয়ামী লীগকে সত্যিকারে ফেলা সম্ভব, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু কোনো রাগ ঢাক বাদ দিয়ে ব্যানারে নামছে। আমি আপনাকে খুব পরিষ্কার করে বলি, যদি 24-এ হাসিনা টিকে যেত, জামাত তো নিষিদ্ধ হয়েছিলই, পরবর্তী দল হিসেবে নিষিদ্ধ হতো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনপি নিষিদ্ধ হতো না, গণ অধিকার পরিষদ নিষিদ্ধ হতো না, নিষিদ্ধ হতো ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন? আমরা সদল বলে গিয়ে নামছিলাম। এবং যে ফাঁসি হইতো, সে নাহিদ আসিফের পরে সৈয়দ মোহাম্মদ ফজল করিমের ফাঁসি হইতো। কারণ সৈয়দ ফজল করিম 3 তারিখে 4 তারিখে গিয়ে হাসিনা রক্ষা করেই ছাড়বো, যে কড়া ভাষা কত বলে আসছে। আর আমরা ওই কৌশল কটটুক পারবো সেটা বুঝে শুনে সবসময় কাজ করছি। এই জন্য অনেকের সাথে আমাদের একটা পার্থক্য অনেক সময় তৈরি হয়েছে। আপনারা এখন পর্যন্ত কতগুলো জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন? একটা, দলগত হিসেবে 2টা। 1987 থেকে এখন পর্যন্ত। হ্যাঁ, মানে দলগতভাবে 2টা। 2008-এ আমরা অংশগ্রহণ করলাম, আর 18-তে আমরা, না 18-তে সবাই করলাম, 18-তে আমরা দলগত অংশগ্রহণ করছি। আমরা 92 সালে, 96 এবং 2001-এ তখন আমরা জোটের অংশ হিসেবে করছি, দল হিসেবে না। জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব ছিল? থাকবে কি করে? কারণ 2018-এর নির্বাচন তো নির্বাচনের মধ্যেই পড়ে না। আর 8-এর নির্বাচনে আমাদের প্রথম দলগত আমরা নির্বাচন করা শুরু করছি। ফলে ইসলামী বাংলাদেশ নির্বাচনী পরীক্ষা দিতেই পারেনি আসলে। আচ্ছা, আপনারা এখন তো আমাদের ত্রয়োদশ নির্বাচনের জন্য আপনারা ইসলামী দলগুলোর মধ্যে জোট করছেন, আবার একই সাথে আপনারা পিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছেন। আসলে পিআর পদ্ধতি নির্বাচন যদি হয়, সেক্ষেত্রে জোটটা কিভাবে ফাংশন করবে? পিআর আসলে দুই রকম কৌশল ছিল। পিআর হলে অবশ্য জোট হইতো না, বা জোটের প্রয়োজন হবে না, তখন যার যার আমরা পাবো, নির্বাচন করবো, যে কটা যার যার আসন পাবো। কিন্তু পিআরটা হবে না, এটা অনেক অর্থ অনুমেয় ছিল, হ্যাঁ, যে পিআর হচ্ছে না, বা যদি না হয় তখন কি করবো। তারপর প্ল্যান বি অংশ হিসেবে আমরা জোট, আবার পিআর এর দাবিও করছি, পিআর দাবি আমরা করে যাচ্ছি, এবং পিআর দাবি আমরা করেই যাবো। কারণ বাংলাদেশে যদি 24-এর চেতনাকে বাস্তবায়ন করতে হয়, স্বৈরতন্ত্রকে যদি উৎখাত করতে হয় চিরস্থায়ী ভাবে, তাহলে পিআরই একমাত্র পদ্ধতি। এখন পিআর নিয়ে কেউ ভুল বক্তব্য দেয়, পিআর হলে সরকার স্থিতিশীল হবে না, একেবারে ফাউল কথাবার্তা। আচ্ছা, কিন্তু আদতে হলে বাংলাদেশে যদি মানে সুষ্ঠুভাবে দেশ চালাইতে হয়, স্বৈরাচার মুক্ত রাখতে হয়, সব মানুষের ভোটের মূল্যায়ন করতে হয়, তাহলে পিআরই একমাত্র। কিন্তু অনেকেই বলছেন যে আপনাদের মতো যে সকল ছোট দলগুলো আছে, যারা এখনো পর্যন্ত জাতীয় সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব পাঠাতে পারেন নাই, তারাই কেবল পিআর পদ্ধতির কথা বলছেন। ছোট আর বড় মাপলকি দিয়া, কারণ আপনাদের কোনো প্রতিনিধিত্ব ছিল না সংসদে। আমরা যখন থেকে রাজনীতি করা শুরু করছি, তখন নির্বাচনিত হয়নি। এমনকি নির্বাচন অংশ নিয়েছিলেন। তাহলে বিএনপি ছোট দল, বিএনপিতে 18 নির্বাচনে ভোট পাইছে, আসন পাইছে 33টা, তাতে 33 বা 30-এ ঘর না কয়টা, তাতে বিএনপি বদল হলো কেমনে? তারা তো সংসদে প্রতিনিধিত্ব ছিল তাদের। যখন আমরা মাঠেই ছিলাম না,
তখন আপনি ফাঁকা মাঠে গোল দিচ্ছেন, এটা কোনো ব্যাপার না তো। কিন্তু আমরা যখন মাঠে আসছি তখন তো নির্বাচনী পরীক্ষা হয় নাই, ফলে ছোট আর বড় বলে কিছু হতে পারে না। দ্বিতীয় কথা হইলো, আমি যে বড় আর ছোট, আমি তো মানুষের প্রতিনিধিত্ব করি। আপনি মানুষের মধ্যে ছোট মানুষ বড় মানুষ এটা করা যায়? এটা মানবিক মর্যাদার খেলাফ। ফলে বাংলাদেশের সব মানুষ সমান, সব নাগরিক সমান, সব দলই সমান। এখন ভোটে কে কটা আসন পায় সেটা একটা অন্য বিষয়। কারণ ভোটে কটা আসন পায় সেটা তো আমরা গত 16-17 বছর ধরে এই পরীক্ষা আমরা দিতে পারছি না। ফলে এখানে ছোট দল বড় দল এই কনসেপ্টই তো ভুল কনসেপ্ট। কিন্তু এখানে পিয়ারের আপনার যদি দেখা যায় যে আপনি কাকে সংসদে পাঠাচ্ছেন এটি সেন্ট্রালি আপনি হয়তো নির্ধারণ করে দিচ্ছেন। কেন আমি শোনেন, আমি যেহেতু দুইটা পদ্ধতি, হয়তো একটা হলো আগে থেকে প্রার্থী দিয়ে দেওয়া, একটা পরে পদ্ধতিতে প্রার্থী দেওয়া। আগে প্রার্থী দেওয়াটা এটাই ভালো। এখন আমি যদি এখানে কলা গাছ আর গাব গাছ দাঁড় করে দিই, তাহলে মানুষ তোমাকে ভোট দিবে না। হ্যাঁ, মানুষের ভোট আনার জন্য কি করতে হবে? সারা বাংলাদেশে যারা একেবারে জনপ্রিয় তাদেরকে আমার সেখানে আনতে হবে। তাহলে আমি যে প্রার্থী দিচ্ছি সেটাও কিন্তু জনগণের সমর্থনের সাপেক্ষে আমি প্রার্থী দিচ্ছি। তাহলে জনগণের সমর্থন হলো না কেমনে? দ্বিতীয় কথা বলবে কি, আসন কে কোন জায়গায় আসন বলে, ভোট দিব সন্দীপে, কি এটা বলে। এটা হলো কি, বর্তমানে যে নির্বাচনী পদ্ধতি সেইখানে আসন ভিত্তিক জনপ্রতিনিধি লাগে, কিন্তু পিয়ারে আসন ভিত্তিক জনপ্রতিনিধি লাগবে না। স্থানীয় সরকারের নেতা হিসেবে তো স্থানীয় সরকার নির্বাচনের নেতৃবৃন্দ আছে, এমপির কাছ তো গিয়ে রাস্তাঘাটে উন্নয়ন করে না। বর্তমান পদ্ধতিতে এত স্বৈরতন্ত্র কায়েম হয়, একই সাথে সাথে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাটাকে তারা মেরে ফেলছে। বাংলাদেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, তারা একেবারে কোনো ক্ষমতায়িত হতে পারতেছেন না। বর্তমান পদ্ধতিতে একে তো হলো 40% ভোট পায়, শতভাগ এই ক্ষমতার প্রয়োগ করে, একটা সমস্যা হচ্ছে। একই সাথে সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থাকে তারা ভেঙে ফেলতেছে। সেখান থেকে উঠে আসার জন্য আমরা আসলে পিয়ার চাইছি। মারুফ ভাই, যদি জামায়াত ইসলামের সাথে আপনাদের রাজনৈতিক জোট হয় বা নির্বাচনী জোট হয়, সেক্ষেত্রে আপনারা কতগুলো আসন তাদের কাছ থেকে চাইবেন? হ্যাঁ, চাওয়া চাওয়ার বিষয় না, এটা নির্বাচনী সমঝোতা একেবারেই বাস্তব ভিত্তিক, যে ঢাকা 5-এ কার জেতার সম্ভাবনা বেশি, কার প্রার্থীর সক্ষমতা বেশি। সেটা যদি 300-র মধ্যে 300টা জামাতের হয়, আমরা 300টাই ছেড়ে দেবো। এবং যদি 300টার মধ্যে 300 ইসলামী আন্দোলন হয়, আমি আশা করি জামাত ইসলামী 300 ইসলামী আন্দোলনকে ছেড়ে। এখন পর্যন্ত আপনাদের কাছে কি পরিমাণ আসনের ক্ষেত্রে মনে হচ্ছে যে ইসলামী আন্দোলন সেখানে জয়লাভ করতে পারবে? মানে আমরা মোটামুটি কি বলে 142-50টা আসন আমরা করে আগাচ্ছি। কারণ এটা সত্য কথা যে সারা বাংলাদেশের সব জায়গাতে আমার সমান শক্তি না। হ্যাঁ, তারপরেও একেবারে বাস্তব ভিত্তিক কার কোথায় জেতার সম্ভাবনা আছে সেটা দেখে 300টাও জামাত ইসলামের হতে পারে, 300টা ইসলামী বাংলাদেশ হতে পারে। আমি একটু আপনার ব্যক্তি জীবনে যাই। আপনি ছাত্র জীবনে ইসলামী ছাত্র আন্দোলনের বাহিরে অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন? ওইভাবে না। এখানে একটা না বললে একটু হবে, সেটা কি 2006-7 দিকে আমি যখন জামিয়া শরীফ আলিবাগে পড়ি, তখন আমি আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েকটা বিষয়ের সাথে একমত হতে পারছিলাম না আমার জ্ঞানগত দুর্বলতার কারণে। তার মধ্যে একটা আমি আগে এক জায়গায় বলছি, আজকেও বলি, সেটা হলো যে আমরা সবসময় দেখবেন পীর সাহেব চরমোনাই সারা বাংলায় শুনতে পাই, পীর সাহেব চরমোনাই, এই ব্যক্তি কেন্দ্রিক একটা স্লোগান আমরা দিই। তো 2008-এর দিকে আমার এটা মনে হয়েছে, কেন আমরা ব্যক্তিকে বড় করে তুলছি, কেন আমরা আদর্শকে বড় করে তুলি। এটা আমার কাছে কোনো তৎকালীন ছোট সময় সমাধান ছিল না। আমি ইসলামী বাংলাদেশ বা ছাত্র আন্দোলন ছেড়ে, তখন কি আপনি এই দল ছেড়ে দিয়েছেন? একেবারেই প্রায় ছেড়ে দিয়েছিলাম। এরপরে কোথায় গেলেন? কোথাও যাওয়া যাবে না। আমি ওই কিছু কিছু সংগঠনের সাথে ওঠা বসা করতাম, যেমন হিজবুত তাহরীর তখন কিছু সেমিনার করতো, আমি হিজবুত তাহরীর সেমিনারগুলো যাইতাম। তারা সুন্দর সুন্দর কথাগুলো বলে, এটা আমার কাছে ভালো লাগতো তখন। আচ্ছা, এখন ভালো লাগছে না? এখন ভালো লাগে না। তো তখন হলো কি, আমাকে দেওবন্দের মুহতামিম কারি তৈয়ব সাহেবের একটা বই নামটা মনে করতে পারছি না, রোজার সময় মুফতি হাফিজউদ্দিন সাহেব আমাদের মালিবাগের, ওনার কাছে আমরা তালিম করতাম। তো হুজুর এখানে বললেন বা দেখাইলেন যে ইসলাম সবসময় রিজালুল্লাহ এবং কিতাবুল্লাহ সমন্বয় করে চলে। আচ্ছা, কিতাব আসে, কিতাবটাকে ব্যাখ্যা করে রিজাল। উমর রাদিয়াল্লাহু তাআলা যে খেলাফত সেটা কার দ্বারা হয়েছে? সাহাবা কেরাম দ্বারা। তারা কুরুনে আউয়ালের অংশ, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। এখন কি উমর রাদিয়াল্লাহু তাআলার মতো কোন মানুষ বানানো সম্ভব? যেহেতু সম্ভব না, তাহলে সাহাবা কেরামের মতো কোনো প্রজন্ম বানানো সম্ভব? যদি না হয়, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলার মতো খেলাফত কারামত কোনোদিন আসবে না। তাহলে আপনি এখন কি দেশে দেশে আমিরুল মুমিনিন বা খলিফাতুল মুসলিমিন? খলিফাতুল মুসলিমিন তো দরকার নাই তো। আপনি দেখেন আব্বাসী খেলাফত যখন ছিল, তখন সেলজুকরা, মামলুকরা, অনেক জায়গায় তারা সালতানাত গুলো ছিল। সুলতানরা এক ধরনের একটা সমর্থন, একটা বায়াত খলিফার কাছ থেকে নিতেন, আর কিছু না। এখন এটাও বাংলাদেশে তো বর্তমান সিস্টেমে হতে পারে। আমরা ইউরোপীয় ইউনিয়নের যিনি মহাসচিব, তাকে যদি আপনি খলিফা বিবেচনা করেন, আর ইউরোপীয় রাষ্ট্রগুলোর প্রধানকে যদি আপনি সুলতান বিবেচনা করেন, ইসলামের কোন থ্রি দেশে বাদ যায়? একই তো। তাহলে আপনি যদি আরব লীগের বা আরব আরেকটা কি আছে তো, ওয়াইসির মহাসচিব যদি খলিফা ধরেন আর বাকিগুলো সুলতান, তার ক্ষতি কি? একই তো কথা। এখন সেজন্য সব রাষ্ট্র কাঠামো ভেঙে দিতে হবে, সব, ওইটা তো অবাস্তব কথা। চমৎকার হয় না, হবেও না। চমৎকার বলছেন মারুফ ভাই। আপনাদের
যে একটি বিশাল জাতীয় সমাবেশ হয়ে গেল সম্ভবত 28 জুন, সেখানে বিএনপি কি দাওয়াত দেওয়া হয়েছিল? না, আমরা বিএনপিকে দাওয়াত দিইনি, কারণ আমরা মূল দাবিটা রাখছি পিয়ার নিয়ে। আচ্ছা, বিএনপি পিয়ার এর বিপক্ষে, তো তাকে কেন আমি এখানে আনবো? কিন্তু বিএনপির সাথে তো আপনারা 7 দফা একটা সমঝোতা চুক্তি, সেটা ছিল কি এই বিপ্লবের পরে বা গণঅভ্যুত্থানের পরে এই ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে যেন বিভেদ তৈরি না হয়, কাদা ছোড়াছড়ি না হয়, সেজন্য বিএনপির মহাসচিব আসছিলেন আমাদের অফিসে। সেজন্য তার কার্টেসি, তার যে সৌজন্যতা অসাধারণ, তাকে ধন্যবাদ জানাই। তিনি আসছিলেন, হুজুররা খাওয়া দাওয়া করছেন, গল্প গুজব করছেন, আচ্ছা, মত বিনিময় করছেন। তারপরে 7টা দফা, তার মধ্যে একটা ছিল যে পরস্পরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না করা, আর একটা ছিল মনে নেই পুরোপুরি। তো এটা এক ধরনের সৌজন্য সাক্ষাতের মতো। তাদের সাথে কোনো রাজনৈতিক চুক্তি এমন কিছু না, রাজনৈতিক চুক্তি হয়নি, কারণ বিএনপি রাজনীতি আমাদের রাজনীতি একেবারে সম্পূর্ণ ভিন্ন। আপনাদের যে একটি পার্শ্ব সংগঠন মুজাহিদ কমিটি, এটা কি আসলে আপনাদের কোনো সহযোগী অথবা অঙ্গ সংগঠন? এটা ব্যাখ্যা করতে গেলে একটু সময় লাগবে। সেটা হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আইন সম্পর্কে গ্রুপ অফ অর্গানাইজেশনের একটা সংগঠন। এটা মূলটা গড়ে উঠছে হলো পীর সাহেব চরমনাইকে কেন্দ্র করে। পীর সাহেব চরমনাই হলো চিস্তিয়া সাবরিয়া তরিকার একজন পীর। আপনার চিস্তিয়া সাবরিয়া তরিকা সম্পর্কে জানবেন বোধহয়। আমাদের পূর্ব মানে ধারার ছিল কারি ইব্রাহিম শাহ রহমতুল্লাহ আলাইহি, তার আগে ছিল হলো রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ কিন্তু বালাকোট যে আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু প্রধান বিচারপতি, এবং একই সাথে দেওবন্দের প্রতিষ্ঠাতা। তাদের সবার গুরু ছিলেন হলো ইমদুল্লাহ মহাজের মক্কি, এর ধারায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তো এই যে সিলসিলাটা, এটা হলো পশ্চিম যখন একটা আগ্রাসী সভ্যতা হিসেবে দাঁড়াচ্ছে এবং মুসলিম উম্মাহ যখন ক্ষয়ে যাচ্ছে, তখন একটা আন্দোলনের অংশ ছিল হলো মুজাহিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, তারপরে হলো আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ওই ধারার একটা সিলসিলার একজন পীর হলেন চরমনাইয়ের পীর। তাকে কেন্দ্র করে অনেকগুলো সংগঠন বাংলাদেশে গড়ে উঠছে। তার মধ্যে যারা আধ্যাত্মিকতা নিয়ে কাজ করে, তাসাউফ নিয়ে কাজ করে, সেটা বাংলাদেশ মুজাহিদ কমিটি। যারা রাজনীতি নিয়ে কাজ করে, তারা হলো বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ। যারা শিক্ষা নিয়ে কাজ করে, তারা হলো কোরআন শিক্ষা বোর্ড। আচ্ছা, তো এইটা মানে পারস্পরিক সম্পর্কগুলো, আপনাদের আধ্যাত্মবাদ চর্চা হয় মুজাহিদ কমিটির মাধ্যমে। আচ্ছা, আপনাদের একটি সাংস্কৃতিক সংগঠন যেটি কলরব নামে পরিচিত এবং দেশব্যাপী পরিচিত, সেই কলরবের মালিকানা নিয়ে আমরা একটু দ্বন্দ্ব লক্ষ্য করছি। এটির সম্ভবত আইনুদ্দিন আল আজাদ এটির ফাউন্ডার ছিলেন এবং সেখানে তার মালিকানাও ছিল। এই ব্যাপারটা কি একটু ক্লিয়ার করবেন? এটা আসলে ইসলামী আন্দোলনের সংগঠন না, এটা একটা আসলে ব্যক্তি মালিকানাধীন একটা প্রতিষ্ঠান। আচ্ছা, আইনুদ্দিন ভাই যখন চালাইতেন তখন তার মালিকানা ছিল, পরবর্তীতে ব্যক্তি মালিকানা হিসেবে সেটা বিকশিত হয়েছে। আর একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে মালিকানা নিয়ে বিভিন্ন মত, এটা থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, হ্যাঁ, যেহেতু লাভজনক প্রতিষ্ঠান, সেখানে মালিকানা নিয়ে বিভিন্ন মত আছে। তো ওইটা আসলে দলের কিছু না, সেজন্য আমি দল থেকে মন্তব্য করতে চাই না। আচ্ছা, আমাদের যে নারী বিষয়ক সংস্কার কমিশন, তারা যে প্রতিবেদনটি দিয়েছিল, সেই প্রতিবেদনটি নিয়ে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ অথবা আমাদের দেশের আলেম ওলামা বা ইসলামী সংগঠনগুলো ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিল। সেই প্রতিবেদনটি কি এখন স্থগিত আছে? কি অবস্থা আছে জানি না, তবে এটা নিয়ে কাজ হচ্ছে না, মানে এখন দৃশ্যমান কিছু হচ্ছে না। এই কারণে আপনাদের প্রতিবাদও এই মুহূর্তে নাই? প্রতিবাদ আপাতত করছি না, কারণ কি আমরা কয়েকটা বিষয় বলি। একটা হলো নারী কমিশনটাকে পুরোপুরি বাতিল করতে বলা, এটা কিন্তু আসলে যথার্থ না। আচ্ছা, সেখানে কিছু কিছু বিষয় আছে যেটা ভালো, আজকে হয়তো কথা বিতর্ক তৈরি হতে পারে, কিন্তু ওই যে ম্যারিটাল রেপ বলে যে কথাটা, বৈবাহিক ধর্ষণ, এটা আমার কাছে অবাস্তব মনে হয়। আচ্ছা, এবং ইসলাম সামান্যতম ইসলামী চেতনা কার মধ্যে আছে, তার কাছে সেটা অবাস্তব মনে হবে। কিন্তু বর্তমান বাংলাদেশে ম্যারিটাল রেপ হয়। আচ্ছা, আমি একটা হসপিটালে জব করি, আমি এরকম জানি যে তারা স্বামী স্ত্রী, কিন্তু সেই মহিলাটা মানে এমন ভাবে তিনি হয়েছেন, তিনি মানসিকভাবে নিতে পারছেন না, তিনি শারীরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আচ্ছা, তো এটা কেন? যে আমাদের এখানে পশ্চিমা চিন্তা, বস্তুবাদী চিন্তা এত বেশি ঢুকছে, যেটা আমরা ইসলামী চিন্তা কল্পনাই করতে পারি না, সেটা কিন্তু হচ্ছে। এখন আমরা এটাকে কেন্দ্র করে কি আমরা পুরো বিষয়টাকে বাতিল করে দেবো? না। নারী কমিশনে কয়েকটা বিষয় ছিল খারাপ, তার মধ্যে একটা বিষয় হলো যে সম্পত্তির বন্টন যেটা, সেখানে তারা প্রশ্ন তুলছে। সেখানে আমরা খুব পরিষ্কার করে, আমি অনেকগুলো বৈদেশিক সংস্থার সাথে আমি খুব স্পষ্ট করে বলছি যে ভাই, এখানে যুক্তি নেওয়ার আমার কোনো সুযোগ নেই, আমি ইসলাম মানি, ইসলাম এটাকে বলছে, আমি যুক্তি এখানে নিব না। দ্বিতীয় বিষয়টা ছিল পুরো প্রতিবেদনে নারী এবং পুরুষের যে পারস্পরিক সম্পর্ক, বিষয়টা আপনি যুক্তি নিচ্ছেন না কেন? বিষয়টা কি অযৌক্তিক? দিবই না, কারণ কি এটা আমার ইসলাম, এটা আমার বিশ্বাসের অংশ। কিন্তু ব্যাপারটা তো যৌক্তিকও, ইসলাম যেটা বলেছে অবশ্যই যৌক্তিক, কিন্তু তারপরেও যৌক্তিক বলেই আমি সেটা বিশ্বাস করি। কিন্তু এটা আমার এমন জায়গা যে আপনি এটার বিপরীতে 1 লক্ষ যুক্তি তুলে ধরলেও আমার এই বাইরে যাওয়ার সুযোগ নেই।
আমি যদি এটা যুক্তি প্রমাণ করতে নাও পারি, আমার ব্যর্থতার কারণে তার সরাসরি সুযোগ নেই, ফলে এটা আমি আলোচনার মধ্যে আনবো না। কিন্তু আছে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে একজন বর্ণবিদ দাবি করছে, কিন্তু যিনি কোরআন মানেন না তাকে তো আপনার যুক্তি দিয়ে বোঝাতে হবে। এই আইন তো তার জন্য না, এই আইন হচ্ছে বাংলাদেশের মুসলমানদের জন্য। বাংলাদেশের মুসলমান ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক এমন কিছু চাপাই দিবেন কেন? তো ফলে এটা যুক্তি নিব না। দ্বিতীয় যে বিষয়টা সমস্যাজনক সেটা ছিল যে পুরো নীতিমালার মানে প্রতিবেদনের মধ্যে নারী এবং পুরুষের যে পারস্পরিক সম্পর্ক, এটাকে আসলে পাওয়ার রিলেশন দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, আসলে আমাদের সভ্যতায়, আমাদের চিন্তায়, শুধু ধরেন মুসলমানের চিন্তা না, প্রাচ্য চিন্তায়ও নারী পুরুষের সম্পর্ক পাওয়ার রিলেশনের না, নারী পুরুষ সম্পর্ক ভালোবাসার। এবং দ্বিতীয় বিষয় হলো নারীকে মূল্যায়ন করবেন কি করে? পশ্চিম নারীকে মূল্যায়ন করে তার বস্তুগত উৎপাদন দিয়ে। নারীকে চাকরি দিতে হবে কেন? সে নারী উৎপাদন করবে। আমরা শুধু নারীকে তার বস্তুগত উৎপাদন দিয়ে চিন্তা করি না, আমরা নারীকে তার অন্তর্নিহিত যে ক্ষমতা, অন্তর্নিহিত যে সক্ষমতা তা দিয়ে চিন্তা করি। আমার মা আমার পরিবার পুরো ছড়ি ঘোরান, এই জন্য আমার মাকে কোনো ইনকাম করতে হয় না। আমার মা আমাকে জন্ম দিচ্ছেন, এটাই যে আমার মাকে যে অভাবনীয় ক্ষমতা দিচ্ছে, সেটা দিয়ে আমার উপর ছড়ি ঘুরাতে পারেন। তো এই কয়েকটা কারণে আমরা এটা বিরোধিতা করছি। আমরা এটা একেবারে হরে ধরে আমরা বাদ দিতেও বলি না। এখন যেহেতু দৃশ্যমান এ নিয়ে কোনো কাজ দেখা যাচ্ছে না, আমরা ওইটাকে ফোকাস করে রাষ্ট্র সংস্কারের পুরো কার্যক্রমটা বিফল দিতে চাই না। আচ্ছা, আপনারা কি বিকল্প কোনো নারী বিষয়ক সংস্কার কোনো প্রতিবেদন কি আপনারা কি উপস্থাপন করেছিলেন? দরকারও তো নাই, কারণ আমরা মুসলমান, আমাদের চিন্তায় প্র্যাকটিসে নারী নীতিমালা দেওয়া আছে, আমরা সেটা পালন করে আসছি। আমি একেবারে দায়িত্ব নিয়ে বলি, বাংলাদেশে যে কটা ধর্ষণ হয় তার মধ্যে ইসলাম মানা লোকের দ্বারা কোনো ধর্ষণ হয় না। হ্যাঁ, দুই একটা হয়তো আমার এখন হয়তো অমুক পত্রিকা উদাহরণ এনে দেবে, আমি বলবো যে কতজন মানুষের থেকে কয়জনকে আপনি উদাহরণ হাজির করতেছেন, আর ওই কটা উদাহরণ দিয়ে এতগুলো মানুষের মধ্যে জেনারেলাইজ করা যায় কিনা সেটা সাধারণ গবেষণা থিওরি বলুক, যায় না। হ্যাঁ, ফলে কিছু ব্যতিক্রম আছে, কিন্তু সাধারণত মুসলমান যারা ইসলাম মানে এদের মধ্যে এই চিন্তাগুলো আসলে নাই। ফলে আমাদের নীতিমালা হাজির, নীতিমালা ইন প্র্যাকটিস আমরা করতেছি, নতুন নীতিমালা দরকারটা কি? জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, বিষয়ে আপনাদের ভূমিকা কি? এটা আমরা খুব শক্ত করে বারংবার এটা বিরোধিতা করছি, এর অনেকগুলো কারণ। সেটা হলো যে মানবাধিকার বলতে কি বোঝায়, এটা পশ্চিমের কাছে একরকম সংজ্ঞা, আমাদের কাছে একরকম সংজ্ঞা। আমি আসলে পশ্চিম, জাতিসংঘ সবগুলো একাকার করে ফেলি, সেটা আর কি। সেইখানে ওদের কাছে মানে মানবাধিকার কি? সমকামিতা মানবাধিকার, নারী পুরুষের মানে সম্পত্তিতে উত্তরাধিকারের বন্টন, এটা সমঅধিকার, এরপরে মানবাধিকার, এরপরে মৃত্যুদণ্ড দেওয়া না দেওয়া মানবাধিকার, এগুলো আমাদের দেশের মানবাধিকার না। ওরা মানে ছোটকাল থেকে বাচ্চাকে যৌন শিক্ষা দেওয়া, এটা মানবাধিকার মনে করে, আমাদের মানবাধিকার না। এখন সমস্যা হবে কি, ওরা এইগুলোকে মানবাধিকার ধরে মাপবে, মেপে বলবে যে বাংলাদেশে মানবাধিকার নেই। আচ্ছা, ওগুলো তারা জোর করে ইম্পোজ করতে চাইবে, আমাদের সমাজ থেকে বিরোধিতা আসবে, তখন বলবে কি যে মানবাধিকারের বিরুদ্ধে বাংলাদেশের হুজুরটা বিরোধিতা করছে। এর ফলে কি হবে, সামগ্রিক বিশ্বের কাছে বাংলাদেশের মানবাধিকার নাই আসবে, আমাদের বিনিয়োগ কমে যাবে, আমাদের পাসপোর্টের মান কমে যাবে, অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব, নানাভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। এটার মধ্যে কোনো উপকার আমাদের হবে না। সেজন্য আমরা এটা শক্ত বিরোধিতা করছি। কিন্তু দুঃখজনক বিষয় হলো বর্তমান সরকার এটাকে তারা চাপাই দিচ্ছেন। আশা করি বাংলাদেশের মানুষ এটাকে নেবে না। মারুফ ভাই, আমাদের সর্বশেষ জিজ্ঞাসা আপনার কাছে। গত 5ই অগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা যে জুলাই সনদ ঘোষণা করেছেন, সেই সনদ কি আপনাদের প্রত্যাশা পূরণ করেছে কিনা? না, প্রত্যাশা পূরণ করে নাই। কারণ জুলাই সনদের কয়েকটা সমস্যা আমরা আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে বলছি। তার মধ্যে একটা হলো যে ধরেন ইতিহাসের একটা দীর্ঘ সত্যিতে আছে। আওয়ামী লীগের সময় ইতিহাস শুরু হতো 71 দিয়ে, মানে আচমকা কোনো শিলাখণ্ডের মতো আসমানের থেকে পৃথিবীতে বাংলাদেশ নাজিল হয়েছে 71 থেকে শুরু হতো, বড় জোর 66-67 পর্যন্ত। আমাদের স্বাধীনতা দুইটা, এটা হলো 47, তার ধারাবাহিকতা 71। 47কে সম্পূর্ণ উপেক্ষা করে যাওয়া হয়েছে। আমরা মনে করছি এটা আওয়ামী বয়ানেরই একটা ধারাবাহিকতা রক্ষা হয়েছে, ফলে এটা হওয়া উচিত ছিল না। এইখানে হাসিনার কথা বারংবার আসছে, কিন্তু আওয়ামী যে ফ্যাসিবাদের দোসর যারা ছিল তাদের নামটা একেবারে আসে নাই, তাদের উল্লেখটা হয়নি। উল্লেখ করা দরকার কেন? আজকে যদি আপনি পাকিস্তানি বর্বরতার কথা বলেন, তাহলে আপনি আল বদরের কথা বা আল শামসের কথা বলেন, কেন বলেন? তাহলে আল বদর আর শামস নতুন করে এখানে পৌঁছাতে না পারে। তাহলে হাসিনার ফ্যাসিবাদের সাথে কথা বললে অন্যান্য যাদের দোসর যারা ছিল তাদের নাম কেন আসবে না? এতে করে হয়েছে কি, আজ থেকে জাতীয় পার্টি পুনর্গঠিত হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদকে অন্য একটা ফর্মে এখানে আবার আনার একটা সুযোগ দেওয়ার হয়তো হয়েছে। তো এইসব কারণে আমরা আসলে এটাকে, ঘোষণাপত্রের কোনো আইনি ভিত্তিও নাই, এটা একটা পাঠ করছে, এর কোনো বাস্তবতা নাই, প্রয়োগও নাই, রাজনৈতিক দলগুলোকে এটা দেওয়া হয় নাই। মানে এত বিব্রতকর পরিস্থিতি হয় না যে একটা দলীয় আমির তিনি যে একটা জিনিসকে সমর্থন জানাচ্ছেন, তিনি জানেন না তার মধ্যে আসলে কি আছে। তো এটা আসলে পাঠ করার মতো করছে। ঘোষণাপত্রের চেয়ে জরুরি ছিল জুলাই সনদ। জুলাই সনদে আমরা কিছুই দেখতেছি না এখনো। নির্বাচন ঘোষণা হয়ে গেছে,
প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব তিনি বলেন যে দ্বিতীয় যাত্রা শুরু হয়েছে আমাদের, জুলাই সনদের কোনো খবর নেই। যে সংস্কারগুলো হলো সেই সংস্কারগুলো কি করে বাস্তবায়ন হবে, আগামী সরকার তা রাখবে কি রাখবে না তার কোনো নিশ্চয়তা এখানে দেওয়া হয়নি। আশ্চর্য বিষয় হলো আপনি জুলাই সনদের খসড়া দিছে, খসড়া দেখলে দেখবেন সেখানে অঙ্গীকারনামা দেওয়া আছে, সেখানে এক জায়গায় বলা হয়েছে যে জুলাই আমি বলি জুলাই ঘোষণার সময় আরেকটা মানে বাজে দিক এটা বলি, সেটা হলো এখানে 23-24 বা কোন ধারা দেখলেন সেখানে বলা আছে যে অভ্যুত্থানের একটা আইনি এবং নৈতিক সার্বভৌম ক্ষমতা আছে, কিন্তু শেষে গিয়ে বলতেছে যে জুলাই সনদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করে পরবর্তী সংসদ। তার মানে আপনি এখানে সার্বভৌমত্ব স্বীকার করতেছেন কিন্তু সার্বভৌমত্ব প্রয়োগ করতেছেন না, আপনি আগামী সংসদের কাছে দিচ্ছেন। কারণ আগামী সংসদের কাছে কেন দিচ্ছেন, বলে আগামী সংসদে সার্বভৌমত্ব আছে, তার মানে আপনি অভ্যুত্থানের সার্বভৌমত্বকে আপনি অস্বীকার করলেন। অভ্যুত্থান যদি সার্বভৌমত্ব থাকে সেই সার্বভৌমত্ব তারাই প্রয়োগ করে যাক, সে না করে পরবর্তী সংসদের কাছে দেওয়া আছে। ফলে এটা থিওরিটিক্যালও খুবই হযবরল একটা অবস্থা, এবং আক্ষরিক অর্থে জুলাই ঘোষণা দিয়ে জুলাই সনদ জুলাই আন্দোলনকে একেবারে মানে মানে অবমূল্যায়ন করা হয়েছে। এর সার্বভৌমত্বকে স্বীকার করা হয়নি, সার্বভৌমত্বের কোনো প্রয়োগ এখানে রাখা হয়নি। জি, জনাব শেখ ফজলুল করিম মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। আপনাদেরকেও শুকরিয়া, আপনারা আমাদেরকে সুযোগ দেন আমাদের দলের কথাগুলো বলার। একটা কথা শেষে একটু কথা বলে যাই, এটা ধরেন এটা প্রচার সম্পাদক হিসেবে, সেটা হলো যে এখন ইদানিং অনেকগুলো টকশোতেই একটা পরিকল্পিত প্রোপাগান্ডা হচ্ছে, বলে হাত পাখা তো ফ্যাসিবাদের সময় নির্বাচনে বাতাস দিছে। আমি খুব পরিষ্কার করে বলি, ফ্যাসিবাদের সময় জাতীয় নির্বাচন 3টা হয়েছে, 14-তে 24-এ সবাই বয়কট করছে, ইসলামী বাংলাদেশ বয়কট করছে। 18টা ইলেকশন হয়ে সেখানে সবাই গেছে, ইসলামী বাংলাদেশ গেছে। ওই নির্বাচন যাওয়ার আগে 18 ইলেকশনের আগে সবাই গিয়া হাসিনার কাছে গিয়া হালুয়া রুটি খেয়ে আসছে বা হালুয়া রুটি যা খাওয়াইছে। একমাত্র সংগঠন যে হাসিনার কাছে যায় না তার নাম কি, ইসলামী বাংলাদেশ। 18 নির্বাচনে যে কটা আসন পাইলো, 4টা না 5টা 6টা আসন ছিল। 2022-এর ডিসেম্বর পর্যন্ত বিএনপি সে আসনগুলো কন্টিনিউ করছে। ফ্যাসিবাদের আমলে সিটি কর্পোরেশন নির্বাচন যেগুলো হয়েছে সেখানে কুমিল্লা, চিটাগাং, গাজীপুর, ঢাকায় সবগুলোতে বিএনপি অংশগ্রহণ করছে, আমরা অংশগ্রহণ করছি। তার মধ্যে গাজীপুরে প্রফেসর মান্নান সাহেব, এরপরে ওই কুমিল্লাতে মনিরুল ইসলাম সাক্কু সাহেব, এরপরে চিটাগাংয়ে মঞ্জুর ইসলাম সাহেব, তারা কিন্তু মেয়র হিসেবে তারা কার্যক্রম করছে। এরপর আরেকটা ইলেকশন হয়েছে, উভয় জায়গায় তাবিতাবল সাহেব দাঁড়াইছে, ঢাকা উত্তরে দক্ষিণ ইশরাক সাহেব দাঁড়াইছে। তাবিতাবল ইশরাক সাহেব তো ওই নির্বাচনের ভিত্তিতেই তারা ছিলেন। যতগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে 21-এর আগ পর্যন্ত সবগুলো স্থানীয় সরকার নির্বাচনে এবং 14-এর পরে যে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে সবগুলোতে বিএনপি সহ সবাই অংশগ্রহণ করছে। তাহলে ফ্যাসিবাদের আমলে নির্বাচনে হাত পাকা বাতাস দিছে, এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা পরিকল্পিত প্রোপাগান্ডা। সবাই নির্বাচনে অংশগ্রহণ করছে, আমরাও করছি। হ্যাঁ, এখন ওনারা করছেন হলো 22শে জুলাই অফ করছেন, 22শে ডিসেম্বর। হ্যাঁ, আমাকে 22শে ডিসেম্বরই অফ করতে হবে, তার মানে কি? এটা তাহলে তো আওয়ামী লীগের বয়ান হয়ে গেল যে আওয়ামী লীগের সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। বিএনপি সাথে থাকলে একরকম। হ্যাঁ, বিএনপি 22শে ডিসেম্বর করছে, আমি হয়তো 23শে ডিসেম্বরে করছি। তো এই তো এটা আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এটা আসলে না হওয়া চাই। আমি বিএনপি খুব শ্রদ্ধার সাথে বলবো যে এই মিথ্যা প্রোপাগান্ডা রাজনীতি চলে না, এর বড় প্রমাণ আওয়ামী লীগের চার কিছু হতে পারে না। ফলে মিথ্যা প্রোপাগান্ডা করেন না, সত্য সুন্দর যুক্তি তর্ক দিয়ে রাজনীতি হোক। জি মারুফ ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রদর্শক, আপনারা শুনছিলেন সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে শেখ ফজলুল করিম মারুফের বিশ্লেষণধর্মী আলোচনা। আমাদের এ ধরনের বিশ্লেষণধর্মী আলোচনাগুলো শুনবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের এপিসোড এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।